বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কালের কণ্ঠে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি কালের কণ্ঠ রাষ্ট্রপতির চমকানো তথ্য শিরোনামে প্রকাশ করেছেন। এই সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। আমরা সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরছি। হায়দার আলী: আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি: ওয়ালাইকুম আসসালাম। হায়দার আলী: কেমন আছেন মহামান্য? রাষ্ট্রপতি: সপ্তাহখানেক ধরে ভালো আছি বেশ। হায়দার আলী: তার আগে ভালো ছিলেন না? রাষ্ট্রপতির মুখে রহস্যের হাসি। হায়দার আলী: অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর বঙ্গভবনে আপনার কেমন কেটেছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুক্ষণ নীরব থেকে তারপর একটা দীর্ঘ শ্বাস নিয়ে, ওই ১.৫ বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। হায়দার আলী: একটু যদি বিস্তারিত বলেন। রাষ্ট্রপতি: দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে, এটুকু বলে মহামান্য নীরব হন। হায়দার আলী: সেসব কি সফল হয়েছে? রাষ্ট্রপতি: আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে ১.৫ বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। আমার ওপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমি জানি না। হায়দার আলী: আপনার পদত্যাগ দাবিতে বিক্ষোভ হতে দেখেছি, বঙ্গভবন অভিমুখে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। সে পরিস্থিতিতে বঙ্গভবনের ভেতরের পরিবেশ কেমন ছিল? আপনার ভাবনা কি ছিল? রাষ্ট্রপতি: আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে ঝরুক, আরেক ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি এই সিদ্ধান্তেই অবিচল ছিলাম, আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। হায়দার আলী: কে বা কাদের নেতৃত্বে ওই আন্দোলন হয়েছিল? কেনই বা আপনার প্রতি এত আক্রোশ ছিল তাদের? রাষ্ট্রপতি: ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও হল। অমুকের দল, তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে, বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? এখানে যখন ঘেরাও করল, সেনাবাহিনীর ৯ম ডিভিশন থেকে ফোর্স এসে ৩ স্তরে নিরাপত্তা দিল। তারপর ওই যে মেয়েটা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপরে উঠে ঝাঁপ দেয়, কি আশ্চর্যের ব্যাপার! এগুলো ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়ল। পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো, ছবি তোলো, মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেল করবে। তারপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনে হিচড়ে তুলে আর্মির জিপে করে নিয়ে যায়। ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে ওই পেছনে, ওদিকে খালি ঠেলাগাড়ি, ভ্যান, কাভার্ড ভ্যান দিয়ে চারদিকে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম, আমাদের তো আর কিছু নেই, এখান থেকে তো আমি পালাবো না, তাই না? সেই অবস্থা যদি হতো, তখন একটা কথা ছিল, ৩ স্তরে নিরাপত্তা দিয়ে কাভার করা হয়েছে। সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে আবার এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত ১২টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করল, এরকম একটা খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। তারপর দেখি, হ্যাঁ, কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়, কিন্তু কিছু লোক আবার থেকে যায়। তাদের সরাতে রাত ২টো বেজেছে। রাত ২টো-৩টে পর্যন্ত আমরা তো জেগে আছি, কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে, রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির অপসারণ চাই। রাজু ভাস্কর্যের ওখানে, তারপর বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে তারা এটা চায়। সেই দুঃসময়ে কাউকে পাশে পেয়েছিলেন? আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, আর কারা এর ইন্ধন জুগিয়েছিল বলে মনে করেন? মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল। সেটা হলো, যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারিত হই, তাহলেই শুধু আমি অপসারিত হতে পারি, নচেত নয়। পরে দেখা গেল যে এই ইস্যুতে দুটি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই আমি অপসারিত হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক ভেঙে যাবে। তখন তারা আমাকে অনুরোধ করবে পদত্যাগের জন্য। কিন্তু বিএনপি থেকে উচ্চপদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আমি যেন সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে অবিচল থাকি। কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়। এছাড়া ৩ বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটা কথাই বলেছে, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। তারা বিভিন্ন সময়ে আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আরেকবার আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে শুনেছি। তখনও ৩ বাহিনীর প্রধানরা আমার পক্ষে অবস্থান নেন। তারা এই অভিমত অন্তর্বর্তী সরকারের প্রধানকেও জানান যে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। বঙ্গভবনের সামনে যখন মব সৃষ্টি করা হয়, তখনও সশস্ত্র বাহিনী ওই অবস্থানই নিয়েছিল। এ বিষয়ে আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলেন, অথবা সেই দিক থেকে আপনার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল কি? ওই পরিস্থিতিতে ড ইউনূসের কাছ থেকে কোনো ফোন পাইনি। আমার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানেই তিনি ছিলেন না। অবশ্য ওনাকেও আমি সাহায্য চেয়ে কোনো আবদার করিনি। আমার মনোভাব ছিল, যা হচ্ছে হতে থাকুক, দেখা যাক কদ্দূর নড়ায়। তবে আমি এটুকু বলতে পারি যে দূতনৈতিক মহল থেকেও আমাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। আমি এভাবে অসাংবিধানিক ও বেআইনিভাবে অপসারিত হই, সেটা তারাও চায়নি। এটাও বড় শক্তি ছিল। তবে আমি সবসময় স্বীকার করি যে বিএনপি এবং তার জোটসঙ্গীরা অন্যের প্ররোচনায় প্রলুব্ধ হয়নি। তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিল। রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা আপনার সঙ্গে কোনো সমন্বয় করেছিলেন? আপনার কাছে তিনি কতবার এসেছিলেন? তার আমলে ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোর বিষয়ে আপনি অবগত ছিলেন বা আপনাকে জানানো হয়েছে? তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে, সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়েছে। তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না। প্রধান উপদেষ্টা সেনান্নেন কোনো সিদ্ধান্তই মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন, সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে অবহিত করার কথা। তো উনি তো বোধহয় ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানান নাই, একবারও আমার কাছে আসেননি। তার মানে নির্বাচনের আগে সর্বশেষ যে চুক্তিটি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সে বিষয়েও আপনি অবগত নন? না, কোনো কিছুই আমি জানি না। এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটখাটো হোক আর বড় কিছু হোক, অবশ্যই পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। আর এটি হলো সাংবিধানিক একটা বাধ্যবাধকতা। কিন্তু তিনি তো তা করেননি। মৌখিকভাবেও জানাননি, লিখিতভাবেও জানাননি, আর আসেনও নি। তার মানে গত ১.৫ বছর